কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত 4, আহত 8, পুড়েছে 5টি দোকান। 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় সেপ্টেম্বরে, হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিটেন্স। বৃষ্টি কমায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যার কিছুটা উন্নতি, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এবং সন্ধ্যায় টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্টের হতাশা কাটাতে প্রত্যয়ী টাইগাররা। এখন সকালে সঙ্গে আছি আমি সুমাইরা ত্রি। ঢাকার অদূরে কেরানীগঞ্জে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 4 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন অন্তত 10 জন। ভ্যানের ধাক্কায় ঘটে দুর্ঘটনা। তবে স্থানীয়দের দাবি, সড়কের পাশে গ্যাস সিলিন্ডার রাখা সহ বাজারে অনুমতি ছাড়াই বিক্রি চলছে এসবের, তাই রয়ে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। দেলাওয়া দোলনের প্রতিবেদনে বিস্তারিত। বেপরোয়া ট্রাকের ধাক্কা লাগে ভ্যানে, আর তা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে পাশের খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে। ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই পুড়ে আঙ্গার 3 জন, আহত অন্তত আরও 10 জন। শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দসহ অগ্নিকুণ্ড দেখে দিক বেদিক ছোটাছুটি করতে থাকেন লোকজন। এক পর্যায়ে ওই দোকানের আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। হঠাৎ করে একটা বিস্ফোরণ হয়েছে, তো এলাকার সবাই আইসা দেখে যে এখানে অগ্নিকাণ্ড বেশি জ্বলতেছে, তো সবাই এখানে পানি দিতেছে, সবাই যার যার মতন এইগুলা আর কি নিবানোর চেষ্টা করতেছে। ভ্যান ছিল, ভ্যানের মধ্যে ধাক্কা লাগে এখানে একটা আপনার তাওয়া স্ট্যান্ড ছিল, যেটা চাপ বলি আমরা, চাপ বিক্রি করার একটা চাপের স্ট্যান্ড, একটা গ্রিল স্ট্যান্ড ছিল। তো ওই ভ্যানটা ধাক্কা লেগে চাপের স্ট্যান্ডে আসে, ওইটা পড়ে যায়। ওইখানে যে আগুনটা থাকে সেই আগুনটা ছড়ে যায় পাইপের মধ্যে, লাগে গ্যাস পাইপে লাগে, এইখান থেকে হঠাৎ করে ছড়ে যায় আগুনটা। এ ঘটনায় আগুনে দোকানগুলোর অধিকাংশই পুড়ে যায়। অগ্নি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছোড়া পানিতে ভিজে নষ্ট হয় আসবাবপত্র। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো আকরাম হোসেন ও ইলিয়াস সর্দার ঘরোয়া নামের হোটেলটিতে কাজ করছিলেন। স্থানীয়দের দাবি, সড়কের পাশে গ্যাস সিলিন্ডার রাখা সহ বাজারটিতে ঔষধ, মুদি ও মনিহারি সহ বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এসব দোকানে দাহ পদার্থ রাখার লাইসেন্স নেই। রাস্তার মধ্যে এইভাবে রাখা ব্যবসা করাটা মোটেও উচিত না, কারণ আজকে এই মানুষের এই যে মৃত্যু, এটার দায়ভারটা কে নিব? কার মায়ের সন্তানগুলো? আমরা তো ভাবতেছি এই এলাকাটা আমাদের, মানে আমাদের আত্মীয় স্বজন এখানে খাইতে আসে, আমরা খাইতে আসি, আমিও ওইখানে খাই, ঠিক আছে? তাইলে যদি আজকে আমারও তো এই ঘটনা ঘটতে পারতো। প্রায় দোকানের সামনেই মুরগি পোড়ে, গ্রিল বানায়, এগুলা যতক্ষণ আমাদের এখান থেকে না যাবে ততক্ষণ আমাদের এই দুর্ঘটনা একের পর এক ঘটতে থাকবে। গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুত করতে ফায়ার সার্ভিসের লাইসেন্স, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে, কিন্তু এ নিয়ম এখানে মানা হচ্ছে না। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে 2200-র বেশি এখনও হাসপাতালে। এর মধ্যে 500 জনের পক্ষাঘাতগ্রস্তের লাগবে পুনর্বাসন। তাদের জন্য কাজ করছে ব্র্যাক, সিআরপির মতো প্রতিষ্ঠানগুলো। বিনা খরচে কৃত্রিম অঙ্গ সংযোজন সহ তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণও দিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো। কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার বিষয়ে অনেকের ধারণাই নেই। বিস্তারিত শাহাদাত অফরের প্রতিবেদনে। হুইলচেয়ারই তার সঙ্গী, সেখানেই বেঁধেছেন লাল সবুজের পতাকা।
দেশকে স্বৈরাচার মুক্ত করতে সামিল হয়েছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। কিন্তু গুলি লাগার পর পা কেটে ফেলতে হয়েছে তার। নবম শ্রেণীর ছাত্র আলামিন হোসেন প্রায় 2 মাস হাসপাতালের 4 দেয়ালে বন্দী। ত্যাগ আর প্রাপ্তির সমীকরণ নিয়ে হিসাব না মেলালেও মাথায় তো প্রশ্ন আসতেই পারে, দেশ কি তাদের দায়িত্ব নেবে? আমার আফসোস নাই, আমার দেশের জন্য আমার এক পাও দিছে, আরও 3 সাইড আছে, আবার দরকার হয় দেব, কিন্তু আমাদের যেন মর্যাদা দেওয়া হয়। আমরা যারা হাত হারাইছি, পাও হারাইছি, তারা তো আর কাজ করে খাইতে পারবো না। আমাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরির দিক যাতে আমরা কাজ করে খাইতে পারি, আমরা যাতে জাতির ভিতর মাথা উঁচু করে বাঁচতে পারি। আমাদের যেন কেউ না বলে যে ও পঙ্গু বা ওর পাও নাই, ওর হাত নাই, এটা যেন না বলে কেউ। আমরা তো দেশের জন্য পাও দিছি। নিটোরে ভর্তি শুধু আলামিন নয়, বাবুল, হাসান কিংবা শাহিনের মতো 500-রও বেশি কিশোর যারা বৈষম্য বিরোধী আন্দোলনে হাত পা বা চোখ হারিয়ে ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। প্রক্ষাঘাতগ্রস্ত জীবন নিয়ে ভবিষ্যৎ কি হবে? আমার 8বার অপারেশন হয়েছে, আর আমাকে ডাক্তার বলছে তোমার চিকিৎসা অনেক ভয়ানক, তোমার 6 ইঞ্চি হাড় নাই, তোমার এটা অনেক সময় লাগবে, নিম্নে না হলেও 3 বছর লাগবো হাড়ি জোড়া নিতে। আর যদি জোড়াও নেয় 4 বছর পরে, তা আমার আগের মতো হাঁটাচলা করতে পারব না, সব সোলো হয়ে যাওয়া লাগবে আমার আব্বু এক রিক্সা চালক, আমি পড়ালেখা করি, ফাঁকে আমি পড়ালেখার টাইমটা আমি সন্ধ্যার ভিতরে সব সেরা ফেলাই, তারপর আমি একটু কাজ করি আমার পড়ালেখা খরচটা আমি জোগাড় করি। সাভারের সিআরপিতে ভর্তি সদ্য এইচএসসি পাশ করা মহিবুল্লাহর ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় নিয়োজিত করবেন নিজেকে, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এই জায়গা থেকেই সব কিছু আর কি অবশ্য নাড়াইতে পারি, কিন্তু যে আঙুল মোট করতে পারি না আর কি, ধরতে পারি না কিছু আমি। আর এই আঙুলটা এই হাত থেকে গুলি আমার মোটে হয় না, আর এরকমই থাকে আর কি, নাড়াইতে পারি কিন্তু পা নাড়াইতে পারি না। ডাক্তার বলছে ভালো হবে ইনশাল্লাহ, এই জায়গা থেকে 70 থেকে 80% ভালো হবে, তারপর বাকিটা আল্লাহ ভরসা। কেমন আছেন? মুখে দিব, টান দিয়ে উঠাই তো। পরিবারের আর্থিক সচ্ছলতা নেই, হারিয়েছেন আশার সব দিক, তাই পরিবারের শঙ্কা ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ ছোট থেকে আশায় সেনাবাহিনীতে চাকরি করবে এই প্ল্যান নিয়েই ঢাকা লেখাপড়া করতে আসছিল, কিন্তু এখন বাকি আশা আল্লাহ পাক যদি পূরণ করে, আবার সরকার যদি আমাদের দিকে একটু গরিবের দিকে একটু তাকায় ফিরিয়ে চায়, তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে। প্রক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বলছে, যারা যে ধরনের কাজ করতে সক্ষম হবেন তাদের জন্য সে ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। সিআরপি এই ধরনের রোগীদের জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যেখানে যাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, হাত পা হারানো এবং যে কথাজনিত এবং খাওয়া দাওয়াজনিত সমস্যার কারণে যারা ভুক্তভোগী, তারা সকলেই এই সিআরপিতে বিনামূল্যে পুনর্বাসন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। আন্দোলনে নানাভাবে ক্ষতিগ্রস্তদের জন্য দরকার দীর্ঘস্থায়ী চিকিৎসার, তাই হাসপাতালের চিকিৎসা শেষে দ্রুত সিআরপির মতো প্রতিষ্ঠানগুলোতে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ড্রেসিং এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর পরে তাকে দ্রুত পুনর্বাসন চিকিৎসার জন্য তাকে এখানে আসতে হবে। তাদের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং তাদের যেই ঘাটতিটা সেটা পূরণ করার দায়িত্ব কিন্তু সিআরপি নিয়েছে, এবং তারা এখানে আসলে কিন্তু তারা এখানে সহজেই তারা এই চিকিৎসা সেবাগুলো কিন্তু একটা টিমের মাধ্যমে সমন্বিতভাবে নিতে পারবেন। দেশের নানা জায়গা থেকে রেজিস্ট্রেশন করছেন অনেক আহতরা, তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতি নিয়েছে সিআরপি। কর্ম যাতে করতে পারে, পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থা করার আমাদের প্ল্যান আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, আমরা ধরে নিয়েছি প্রায় 22,000-এর মতো আহত হয়েছে,
তাদের মধ্যে আমরা ধারণা করতেছি অ্যাটলিস্ট 500 ব্যক্তির এই পুনর্বাসন সেবা প্রয়োজন হবে এবং সিআরপি সেই পূর্ণাঙ্গ পুনর্বাসন সেবাটা দিতে সক্ষমতা রাখে। তবে সরকারের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। গঠন করা হয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির। বাহির থেকে ডক্টর নিয়ে আসছি, তো তারা ভিজিট করছে, ক্যাটাগরিজ হিসেবে ভাগও করা হয়েছে, যাদের বাহিরে নেওয়া লাগবে সেই হিসেবে নেওয়া হবে। যার পা চলে গেছে, অ্যাম্পুটেশন করা লাগছে, সেই ক্ষেত্রে হয়তো ফলস যেটা পাটা, যেটা আমরা প্রস্থেসিস বলি আর্টিফিশিয়াল, সেটার ব্যবস্থা করা হচ্ছে। যারা শহীদ হয়েছে তাদের জন্য কিছু আলাদা প্রোটোকল রয়েছে, আর যারা আহত তাদের জন্য আলাদা প্রোটোকল রয়েছে। তো সেই বেসিসে না তাদের কাছে ফান্ড চলে যাবে, সাহায্য চলে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবনের সবচেয়ে মূল্যবান অঙ্গ হারিয়েছেন অনেক শিক্ষার্থী। তাদের সবার পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিজয়ী ছাত্ররা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। ব্যাংকিং চ্যানেলে গত সেপ্টেম্বর মাসে 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে, যা চলতি অর্থ বছরের সর্বোচ্চ। তবে গত 15 বছরে অর্থনীতি ও ব্যাংকিং খাতে শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা না থাকায় বৈধভাবে আয় পাঠানোর আগ্রহ কম ছিল বলছেন প্রবাসীরা। আর শুধু সরকার পতনই নয়, হুন্ডি ব্যবসা কমায় ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্সের প্রভাব বেড়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিয়ন। সেপ্টেম্বর মাসে রেমিটেন্স আগস্ট মাসের তুলনায় $18 কোটি বেশি এসেছে, যা চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 3 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত মাসে $240 কোটি প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই মাসে ছিল $133 কোটি। সেই হিসাবে 2 বছরের একই সময়ে আয়ের প্রবাহ বেড়েছে 80% বেশি। গত 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সেপ্টেম্বরে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই প্রবাসী আয়ে এমন প্রবাহ। এর আগে 2024 অর্থ বছরে জুনে এসেছে $254 কোটি ও 2021 অর্থ বছরে জুলাই এসেছে $260 কোটি। এর মধ্যে গত জুন মাসে ছিল ঈদুল আজহার উপলক্ষ। এতে বিগত সরকারের প্রতি অনাস্থার বিষয় তুলে ধরেছেন অনেকে। ফলে নতুন সরকার এসে যে সংস্কার ও পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, এতে পুনরায় আস্থা তৈরির কথা বলা হচ্ছে। গত 15 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রতি আমাদের আস্থা না থাকার কারণে আমরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাইনি, কিন্তু বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা ব্যাংকিং ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতিবদ্ধ হয়। আমরা প্রবাসীরা আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছি। ব্যাংকাররা বলছেন, নতুন সরকার গঠনের শুরু থেকেই প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো অনেকটাই কমিয়ে দিয়েছেন। এখন তারা লাইনে দাঁড়িয়ে হলেও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের অর্থ দেশে পাঠাচ্ছেন, যে কারণে ব্যাংকিং চ্যানেলে গত কয়েক মাসে রেমিটেন্স প্রবাহ অনেকটাই বেড়েই চলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব অবৈধভাবে হুন্ডির ব্যবসা করে আসছেন, সরকার পতনের পর তা অনেকটাই কমে গেছে, যে কারণে অনেক প্রবাসী বাধ্য হয়ে হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন। সেক্ষেত্রে আগামীতে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ ধরে রাখতে ও হুন্ডি বন্ধে দরকার সদিচ্ছা, রাজনৈতিক নৈতিকতা এবং পারিবারিক শিক্ষা। ব্যাংকাররা বলছেন, রেমিটেন্স বৃদ্ধির ফলে স্থিতিশীল হয়েছে ডলার বাজার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতি ডলারের বিনিময় হার 120 টাকায় স্থির রয়েছে। তবে এখনও কিছু ব্যাংকের প্রবাসীরা পার্থক্য 50 পয়সায় নামিয়ে আনার দাবি তুলেছেন বলে জানান তারা। তবে রেমিটেন্স প্রবাহ বাড়ায় ও বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থির রয়েছে বলে জানান বিশ্লেষকরা। তথ্যমতে 2 অক্টোবর শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $24.77 বিলিয়ন ও বিপিএম 6 অনুযায়ী $19.76 বিলিয়ন, যা বিগত সরকারের আমলে রিজার্ভ থেকে ডলার বিক্রিতে 18 বিলিয়নের ঘরে নেমে যেতে দেখা গেছে। তাই রিজার্ভ ঠিক রাখতে ও আমদানি ঘাটতি মেটাতে রেমিটেন্সের এই প্রবাহ ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সেজন্য হুন্ডির মাধ্যমে প্রবাসীরা যে সুযোগ সুবিধা পায় তা সরকারকে দিতে হবে বলে জানান তারা।
হুন্ডি যারা প্রোভাইড করে তারা যে কাজটা করে থাকে তার অনেক সময় যে এমপ্লয়ি লেভেলে তারা খুঁজে, তাদের এজেন্ট থাকে যে কারো কোনো ধরেন আকামা এক্সটেনশন করার মতো ফান্ড নাই, সে হয়তো কাজ পেলে দিবে, সেরকমভাবেও তারা ফাইন্যান্সিং করে। বা কারো হাতে টাকা নাই, এখন বাড়িতে টাকা পাঠাবে, 1 সপ্তাহ পরেই হয়তো তার বেতন হবে, তখন সে টাকা পাবে। এই লেভেল পর্যন্ত তারা রিচ করে, মানে তারা চিন্তা করে যে কীভাবে আমরা বাড়াতে পারি তাদের দিক থেকে। তাহলে রাষ্ট্রীয়ভাবেও যদি সরকার এখানে চিন্তা করে যে আমরা এরকম কোনো স্কিম নিতে পারি কিনা, যে মানুষ খুব সহজে পাঠাচ্ছে, তার কোনো ক্রাইসিস থাকলে ওই লেভেলে কোনোভাবে কিছু প্রণোদনা বা সহায়তা দেওয়া যায় কিনা, পাশাপাশি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রিকগনিশন দেওয়া। অপরদিকে হুন্ডির পাশাপাশি অর্থ পাচার ও রেমিটেন্স বৈধভাবে আসার বড় বাধা বলে জানান এই অর্থনীতিবিদ। তাই আন্ডার ও ওভার ইনভয়েসের বিষয়টি সঠিকভাবে নজরদারির কথা জানান তিনি। অর্থ পাচারটা রোধ করতে হবে এবং সেই জন্য পাচার তো আর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেটা হতো সেটা হলো ট্রেডের মিস ইনভয়েসিংয়ের মাধ্যমে, মানে এক্সপোর্টের বিলগুলোকে আন্ডার ইনভয়েসিং করে আর ইম্পোর্টকে ওভার ইনভয়েসিং করে, যেটা ফর্মাল চ্যানেলের মাধ্যমে হয়ে যেত। তো সেটা বন্ধ করার জন্য তো এখানে এনবিআর এর একটা বড় ভূমিকা আছে, যে মিসক্লাসিফিকেশন বা মিস ইনভয়েসিং এইটা তারা যাতে মনিটর করেন এবং যেই প্রাইসগুলো দেখানো হচ্ছে সেগুলো তো এখন ভেরিফাই করা কঠিন কিছু না। বিশেষজ্ঞরা বলছেন, ছাত্ররা যেভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে তেমন সবার উচিত দেশের অর্থনীতির স্বার্থে তাদের পরিবারে হুন্ডি বা অর্থ পাচারের সাথে জড়িতদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা। আতাউনিয়ন, এখন, ঢাকা। বৃষ্টি কমায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানিবন্দী এখনও 2 উপজেলার প্রায় 30,000 পরিবারের লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। নৌকার অভাবে আশ্রয় কেন্দ্রেও যেতে পারছেন না দুর্গত মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি কমে গেলে 2-1 দিনের মধ্যেই পানি নেমে যাবে। আর জেলা প্রশাসন বলছেন বন্যার্তদের পাশে আছে সরকার। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইমা আকন্দ। বাড়িতে উঠেছে বুক সমান পানি। অসুস্থ বৃদ্ধা মাকে বড় পাতিলে বসিয়ে পানিতে ভাসিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন 2 সন্তান। হালুয়াঘাট পৌর এলাকায় এমন পানি কখনো ওঠেনি বলে দাবি তাদের। একই এলাকার মেহেরজান বেগম কলাগাছের ভেলায় চড়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। সঙ্গে নিতে পেরেছেন শুধু পরনের কাপড় আর রান্নার একটি পাতিল। ঘরে থাকা সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে তার। অসুখে মরতাছি, খাওয়ানে মরতাছি, খাওয়ানে মরতাছি, বাড়িঘর ডুবে আছে, সবকিছু ভিজা গেছে, কিছুই তো নাই, এখন আমরা অসহায়। তাদের মতো একই অবস্থা ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার পানিবন্দী প্রায় 30,000 পরিবারের লক্ষাধিক মানুষের। গলাপানি মারিয়ে ছুটছেন উঁচু স্থানে আশ্রয়ের খোঁজে। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাটের বোরাঘাট নদীর বাঁধ ভেঙে কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যায় রাস্তাঘাট, বসতভিটা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ওঠায় দুর্ভোগ বাড়ে রোগী ও স্বজনদের। এখনও পৌরসভা সহ 12 ইউনিয়নের 25,000 পরিবার পানিবন্দী শুধু হালুয়াঘাটেই। আমার এই বয়সে আমি এত বড় বন্যা দেখি নাই। আমার ঘরও কোমর হমন্তি পানি, কিচ্ছু বাঁচাইতে পারি নাই, একটা কাপড় চোপড় পর্যন্ত না। পানি এখনো বাড়তি দিকে আমরা রান্না খাওয়া নাই। ডাক্তার তেমন একটা নাই, জরুরি ব্যক্তি গেলে চিকিৎসা করে নিয়ে এসে পড়ছি। হাসপাতালের রোগীরা অনেক সমস্যা হচ্ছে, বাহির রোগের পাইতেছে না, ওষুধ কিনতে পারতেছে না, খাবার নিতে পারতেছে না। পানি বাড়ায় ধোবাউড়া উপজেলার 7টি ইউনিয়নের সবকটি প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 6,000 পরিবার। ফসলের ক্ষেত ও মাছের খামার তলিয়ে যাওয়ায় দিশেহারা এই অঞ্চলের কৃষক। এখনো কোনো ধরনের সহায়তা মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কোনো কেউ সাহায্য পাইতেছি না, কেউ আগ্রহ নিতেছে না, অন্ত আমরা অস্থায়ীভাবে আছি। একটা দিকে আর একজনের কাছ থেকে রাখছিলাম, বাড়িতে আসি না, তারা ঢাকা গেছে গা, মাছ চাষছিলাম, মাছ সব গেছে গা। গরু কমার হানি আর ওই যে গরু বাছুরলে সমস্যা, দিকের মাছ গেছে গা আমার। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দুর্গতদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে নগদ অর্থ ও শুকনো খাবার। পানিবন্দী থেকে মুক্তির জন্য আমরা ইতিমধ্যে 6টি আশ্রয় কেন্দ্র খুলেছি, 12টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে যাতে মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। চাল, ডাল, ওই যে চিড়া, মুড়ি, শুকনো খাবার কেনার জন্য আমরা ইউনো সাহেবের অনুকূলে কাজটাকে বরাদ্দ নিয়েছি।
তবে পানি উন্নয়ন বোর্ড বলছে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি উন্নতি হবে। দ্রুত মেরামত করা হবে ক্ষতিগ্রস্ত বাঁধ। এছাড়া বোরাঘাট ও নেতাই নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজও সম্পন্ন হয়েছে। বন্যা পানি নেমে যাওয়ার পরে আমরা এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো আবারও পরিদর্শন করব, করে যেসব জায়গায় মেরামত প্রয়োজন যেসব জায়গায় মেরামত করার, যেসব জায়গায় ব্রিজ হয়েছে ব্রিজগুলো ক্লোজ করার প্রয়োজনীয় ব্যবস্থা অতি শীঘ্রই গ্রহণ করব। এই জায়গাগুলোতে আমাদের স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডির প্রস্তাবনা জমা দেওয়া আছে। এদিকে বন্যায় মাছ ভেসে যাওয়ায় খামারিরা দিশেহারা হলেও চাষের মাছ ধরায় মেতেছেন অনেকেই। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে প্রতি বছরই ভাঙে নেতাই নদীর বাঁধ আর দুর্ভোগ বাড়ে এই অঞ্চলের মানুষের। এভাবেই বাড়িঘর ফেলে কোনো রকমে জীবন বাঁচায় দুর্গত এলাকার মানুষেরা। বন্যা এলেই মিলে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি, কিন্তু তা আর বাস্তবায়ন হয় না। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। মাগুরায় টানা বৃষ্টিতে বেশিরভাগ এলাকাতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আরও জানাতে শহরের কলেজপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপক আইচ। রূপক, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি মাগুরা শহরের কলেজপাড়া এবং সাহাপাড়া এলাকায়। এই সাহাপাড়া এবং কলেজপাড়া এলাকাটি মাগুরা শহরের অন্যতম অভিজাত এলাকা, কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতে আমরা যেটা দেখতে পেয়েছি যে এই এলাকার অধিকাংশ রাস্তাঘাট এমনকি অনেক বাড়িঘরও পানি উঠে গেছে এবং এই পানির স্থিতিটা অনেক দিন ধরেই এক নাগাড়ে আছে এবং যার ফলে কিন্তু মাগুরা শহরে এই জলাবদ্ধতাটা একটা স্থায়ী রূপ নিয়েছে এবং মাগুরা শহরের এই পৌরসভার যে ড্রেনেজ গুলো আছে, ড্রেনেজ গুলো অপর্যাপ্ত থাকার কারণে এবং ড্রেনেজ গুলো বন্ধ থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পানিটা দ্রুত নিষ্কাশন হতে পারছে না এবং নিষ্কাশন হতে না পারার কারণেই কিন্তু এই জলাবদ্ধতাটা আরো প্রকট আকারে ধারণ করছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার ছাত্রছাত্রী বা সাধারণ খেটে খাওয়া মানুষদের জীবনযাপন খুব কঠিন হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে, সেই সঙ্গে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, বিশেষ করে পানিবাহিত বিভিন্ন রোগ, তাছাড়া মশাবাহিত রোগ, এগুলোর কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। যেটি জিজ্ঞাসা করছিলেন যে পৌরসভা কি ব্যবস্থা নিয়েছে, এই জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভার কিন্তু বর্তমানে কোনো মেয়র নেই। যিনি দায়িত্বে আছেন তিনি দায়িত্বে আসার পরে পৌরসভার একটি বড় ড্রেনেজ ছিল, যেটি মূল ড্রেনেজটি, সেই ড্রেনটিকে সংস্কার করার কিছু চেষ্টা করেছেন, কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে সেই সংস্কারের চেষ্টাটাও কিন্তু পর্যাপ্ত হচ্ছে না, কারণ সেখানে অনেক জায়গায় ড্রেনগুলো এমন ভাবেই বন্ধ হয়ে গেছে যে মানুষের সেখান থেকে পানি বের হতে পারছে না। পৌর কর্তৃপক্ষ চেষ্টা করেছিলেন যে স্ক্যাভেটর দিয়ে কিছু ড্রেন পরিষ্কার করতে, কিন্তু সেটি তারা করতে পারেননি, যার কারণে কিন্তু পুরোপুরিভাবে যে জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভার যে কার্যক্রম সেটি যে সফল হয়েছে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তো মাগুরা পৌরবাসীর দাবি যে মাগুরা পৌরসভার এই ড্রেনেজ ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে একটি মাস্টার প্ল্যানের আওতায় এনে পৌরসভার এই ড্রেনগুলোকে সুন্দরভাবে সচল করতে এবং তার ফলেই কিন্তু এই পৌরসভার এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। এই ছিল মাগুরার কলেজপাড়া থেকে আমার কাছে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। মাগুরার জলাবদ্ধতার খবর জানাছিলেন সহকর্মী রূপক আইচ। শারদীয় দুর্গোৎসবের ছুটিতে পর্যটকদের চাপ বিবেচনায় ঢাকা কক্সবাজার রুটে 10 থেকে 13 অক্টোবর চলাচল করবে স্পেশাল ট্রেন। নিয়মিত 2 ট্রেনের সাথে স্পেশাল ট্রেন চলাচলে পর্যটকদের যেমন সুবিধা হবে তেমনি বাড়বে রাজস্ব আদায়। আর পর্যটন নগরী ভ্রমণকে আরও আরামদায়ক করতে এই রুটে আরও বেশি সংখ্যক স্থায়ী ট্রেন যুক্ত করার দাবি সাধারণ যাত্রীদের। তবে চট্টগ্রামের কালুরঘাট সেতুর সংস্কার কাজ শেষ হলে এ রুটে আরও ট্রেন চালুর পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মনতোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। দুর্গাপূজা ও সাপ্তাহিক দুদিনের ছুটিতে কক্সবাজারে বাড়তে পারে পর্যটকের চাপ। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিতে চাহিদা বেড়েছে ঢাকা কক্সবাজার রুটের ট্রেনের টিকিটের। চাহিদা বিবেচনায় 10 থেকে 13 অক্টোবর পর্যন্ত কক্সবাজার স্পেশাল নামের আরেকটি বিশেষ ট্রেন যাত্রী পরিবহন করবে।
বছরে 2 ঈদে যাত্রী চাহিদা মেটাতে ঢাকা কক্সবাজার রুটে বিশেষ ট্রেন সার্ভিস দেয় রেলওয়ে। সেই অভিজ্ঞতা ও যাত্রীর চাপ বিবেচনায় এবার দুর্গাপূজার ছুটিতেও বিশেষ ট্রেন চলাচল করবে। যাত্রী চাহিদার প্রেক্ষিতে আগামী 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ঢাকা কক্সবাজার ঢাকা স্পেশাল ট্রেন চলাচল করবে। মোট 638টি সিট রয়েছে এখানে। 4টি শ্রেণীর কোচ থাকবে, এসি কেবিন, এসি চেয়ার, শোভন চেয়ার এবং নন এসি কেবিন। ট্রেনটি 10 অক্টোবর রাত 11টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল 7:30 কক্সবাজারে পৌঁছাবে। এরপর 11 থেকে 13 অক্টোবর পর্যন্ত প্রতিদিন কক্সবাজার থেকে বেলা 1:40 ছেড়ে রাত 10টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি নিয়মিত চালু রাখার পাশাপাশি এই রুটে আরও ট্রেন যুক্ত করার দাবি যাত্রীদের। টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট বুকিং হয়ে যায়, তাহলে অবশ্যই মানুষের যাত্রার চাহিদা আছে। তারা অনেক সময় টিকিটের সিটের অভাবে আমরা আসতে পারি না। আমরা যে টাইমে একটা ট্রেন দেয় আমরা ওই টাইমে আসে এখানে ভোগান্তিতে পড়তে হয়। 2 ঘন্টা 1 ঘন্টা পরে ট্রেন ছাড়ে। প্রতিদিন অনেক মানুষ আসা যাওয়া করে, আরও ট্রেন হলে পর্যটন আরও বাড়বে। সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি নিরাপদ ট্রেন যাত্রার কারণে কক্সবাজার রুটে টিকিটের চাহিদা বেশি থাকায় আগামীতে এই রুটে নতুন ট্রেনের পরিকল্পনাও রয়েছে রেলের। খুলনা মহানগর, মেঘনা এই ট্রেনগুলো কক্সবাজার পর্যন্ত এক্সটেনশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এটা আপনার টাইম টেবিলে উল্লেখ আছে। হয়তো কালুরঘাট ব্রিজ কিংবা 2000 থেকে চট্টগ্রাম পর্যন্ত লাইনের পুনঃসংস্কার হওয়ার পরেই হয়তো আমরা ওই ট্রেনগুলো পাবো, কিংবা এর আগেও হতে পারে। 2023 সালের 1 ডিসেম্বর ঢাকা কক্সবাজার ঢাকা রুটে আন্তনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস যাত্রী পরিবহন শুরু করে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আরও একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস যাত্রী পরিবহন শুরু করে। এখন কক্সবাজার। সপ্তাহের ব্যবধানে চড়া শাকসবজির বাজার। কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 100 টাকা বেড়ে 300 টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এ নিয়ে আরও জানাতে রাজশাহী নগরীর সাহেব বাজার মাচারপাড়া কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার ও নওগাঁর পৌর পাইকারি বাজারে আছেন সহকর্মী আব্বাস আলী। প্রথমে যাচ্ছি মাসুমার কাছে। মাসুমা, জানতে চাই বাজারে সবজির সরবরাহ কেমন? রাত্রি কৃষি মৌসুমের যে পরিবর্তন, সেই সাথে কিন্তু বৃষ্টি বিড়ম্বনাও রাজশাহীতে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এতে করে কিন্তু সবজির সরবরাহ বাজারে কমেছে। প্রতিটি পণ্যেই কিন্তু সেটির একটি বড় প্রভাব আমরা লক্ষ্য করছি। বাজারে প্রত্যেকটি কাঁচা সবজির দামই কিন্তু আজকে চড়া দামে বিক্রি হতে দেখা গেছে। আমি একটু যদি জানিয়ে রাখি যে যেহেতু মৌসুমের পরিবর্তন আসলে চলছে, এই মুহূর্তে কিন্তু খরিফ 2 শেষের দিকে এবং যে রবি মৌসুম সেটি অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো আগাম সেগুলো কিন্তু বাজারে আসতে শুরু করেছে। এতে করে আসলে গ্রীষ্মকালীন সবজির বেশ খানিকটা সরবরাহ কমেছে, পাশাপাশি শীতকালীন সবজির যে নতুন সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে। এতে করে কিন্তু 2 ধরনের সবজির দামই বাজারে আসলে চড়া দামে বিক্রি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু আসলে নিচু এলাকাগুলোতে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলন বা আবাদের যে ঘাটতি সেটি তৈরি হয়েছে। এতে করে আসলে বাজারে সব ধরনের সবজির কিন্তু পাইকারি এবং খুচরা পর্যায়ের দাম কিন্তু এখন কেজিতে অনেকটাই বেশি বলা যায়। মাসখানেক আগেও যে সবজিগুলো খুব সহজলভ্য ছিল ক্রেতাদের কাছে, সেটি কিন্তু আসলে দাম বেড়ে এখন বেশ নাবিশ্বাস ওঠার জো। একটু যদি জানিয়ে রাখি আজকে বাজার দরটি, যে আজকে পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, মূলা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। পেঁয়াজের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, বেশ গেল 2 মাস ধরে 105 টাকা কেজিতেই কিন্তু রয়েছে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে 45 টাকা পিস, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, কচু সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, কচুরলতি বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কাঁচামরিচের সরবরাহর যে সমস্যাটি সেটি কিন্তু বাজারে শুরু থেকেই ছিল, বর্ষা মৌসুমের শুরু থেকেই, অর্থাৎ বর্ষা মৌসুমের শুরু থেকে কিন্তু বাজারে আমরা দেখেছি কাঁচামরিচের দাম কিন্তু 300 টাকা পার হয়ে আসলে 400 পর্যন্ত ঠেকেছে। কিন্তু সেটি মাঝামাঝি সময়ে এসে কিছুটা কমলেও আসলে পুনরায় কিন্তু গেল 2-3 দিন ধরে বাজারে আসলে এই কাঁচামরিচের দাম সেটির কিন্তু পার্থক্য বেশ খানিকটা। আমি যদি বলি গেল পরশু দিনও কিন্তু কাঁচামরিচ বিক্রি হয়েছে 330 টাকা থেকে 350 টাকা কেজিতে, যেটি কিন্তু আজকে আসলে বেশ খানিকটা কমেছে। মোটামুটি সেটি কমে কিন্তু আজকে 260 থেকে 280 টাকা কেজিতে আসলে বিক্রি হচ্ছে। এছাড়া যে বেগুনটি আসলে সারা বছরই পাওয়া যায় বাজারে, সেই বেগুনটিরও দাম কিন্তু আজকে বাজারে আমরা দেখছি যে সরবরাহ কমার কারণে আসলে 60 থেকে 70 থেকে আসলে 80 টাকা বেশ
যে মান এবং গুণভেদে কিন্তু আসলে সেই সবজিগুলো পাওয়া যাচ্ছে। এতে করে ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা বলছেন বাজারে আসলে সবজির সরবরাহ কমেছে, সেই কারণে বাজারের দর বেড়েছে। তবে এতে করে কেউ কেউ আসলে সুযোগ সন্ধানী ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে ইচ্ছে প্রণোদিতভাবে কিছু কিছু সবজির দাম তারা গতানুগতিকভাবে বাড়াচ্ছেন। এতে করে বাজার মনিটরিং এর দিকেও তারা নজর দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু জোর দেওয়ার চেষ্টা করছেন বা বলছেন, কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে সব ধরনের সবজির দরদামের সর্বশেষ। শাকসবজির দাম বেড়েছে এবং জানছিলাম মাসুম আক্তারের থেকে। আব্বাস, আপনার কাছে জানতে চাই দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? রাত্রি গত কয়েকদিন থেকে আসলে নওগাঁতে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় বা রস জমে যাওয়ায় সবজির উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। আর উৎপাদন ব্যাহত হওয়ার কারণে যেমন হাট বাজারগুলোতে সবজির সরবরাহ কমছে, ফলে বলা যায় যে সব ধরনের শাকসবজির দাম বেড়েছে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। যেহেতু এখন গ্রীষ্মকালীন যে শাকসবজির মৌসুম প্রায় শেষ এবং শীতকালীন বা রবি মৌসুম প্রায় শুরু হচ্ছে, যেহেতু শুরু হচ্ছে শীতকালীন আগাম কিছু শাকসবজিও বাজারে আসতে শুরু করেছে। এই দুয়ে বলা যায় যে সব ধরনের শাকসবজির দাম বেড়েছে। তবে বলা যায় যে সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়ে কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 300 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারটি জেলার বড় একটি পাইকারি বাজার, আর আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ভোর থেকে এই বাজারে সবজি বিক্রি করার জন্য নিয়ে আসেন। এখন সবজির দামের কথা যদি বলি যে এখন 30 টাকা কেজিতে করলার দাম বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, বেগুন 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, বরবটি মিষ্টি কুমড়া 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, পটল 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, পেঁপেও বলা যায় যে আগের দামে বিক্রি হচ্ছে 24 থেকে 25 টাকা কেজি। তবে শসার দামও কিছুটা বেড়েছে। দেখলাম যে গত কয়েকদিন আগেও 45-50 টাকা ছিল, সেটা এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি শীতকালীন আগাম যে ফুলকপি রয়েছে সেগুলো 10 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা পর্যন্ত। যেসব শাকসবজি রয়েছে, সবুজ শাক, পালং শাক বা লাল শাক রয়েছে, সেগুলো 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা পর্যন্ত। এছাড়া আলুর দাম স্থিতিশীল রয়েছে, বলা যায় যে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 58 টাকা কেজি পর্যন্ত। উৎপাদন যেহেতু কম হচ্ছে, অর্থাৎ যে গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণেই বলা যায় যে মাটিতে রস জমে যাওয়ার উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। কৃষকরা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে শাকসবজির নষ্ট হয়ে যাবে এবং উৎপাদন কম হবে, দাম বাড়বে। আর যেহেতু এই পাইকারি বাজারে দাম কিছুটা বেড়েছে, এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, অর্থাৎ বলা যায় যে সবজির বাজারে এখন উত্তাপ চলছে। এই ছিল আমার কাছে শাকসবজির দাম নিয়ে সবশেষ। শাকসবজির দামের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজশাহী থেকে মাসুম আক্তার ও নওগাঁ থেকে জানাচ্ছিলেন আব্বাস আলী। রাজশাহীর 390টি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এখন চলছে শেষ সময়ের সাজসজ্জা। আগের বছরের চেয়ে এবার প্রতিমা তৈরিতে ব্যবহৃত বাঁশ, কাঠসহ সাজ সরঞ্জামাদির দাম বৃদ্ধিতে বেড়েছে প্রতিমা তৈরির খরচ। তাই লোকসানের দাবি কারিগরদের। এদিকে দুর্গোৎসবে শান্তিপূর্ণ করতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মাসুম আক্তারের প্রতিবেদন। ঠিক যেন নিরঞ্জনের পদ্মা ছুঁয়ে প্রকৃতিতে আগমন ঘটছে দেবী দুর্গার। মায়ের আঁচল ছোঁয়া, শুভ্র কাশবন আর আকাশের কপাল জুড়ে লালচে সিঁথির সিঁদুর জানান দিচ্ছে দেবী পক্ষের। দেবী মায়ের মর্তে আগমনের বার্তায় প্রকৃতির এ সাজে চারিদিকে যেন চলছে আনন্দযজ্ঞ। আর কদিন বাদেই আসছেন মা দুর্গা, দুর্গতি নাশিনী। তাতেই ব্যস্ত শিল্পীর তুলি। কার্তিক চন্দ্র পাল 2 যুগেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরি করে আসছেন। বছর জুড়ে চাহিদা অনুযায়ী তৈরি করেন লক্ষ্মী, সরস্বতী, কালী এবং দুর্গা প্রতিমা। তবে গেল বছরের চেয়ে এবার কমেছে প্রতিমার চাহিদা। পাশাপাশি প্রতিমা তৈরিতে ব্যবহৃত বাঁশ, কাঠ, খড়, সাজসজ্জার উপকরণের দাম ও শিল্পীদের মজুরি খরচ বেড়েছে। সেই তুলনায় কমেছে লাভের পরিমাণ।
কর্মচারীর দামও বাড়ছে, সব কিছুর দামই, মাল ম্যাটেরিয়াল, বাঁশ কাঠ, যা আওর, এগুলো তো অনেক দাম বৃদ্ধি পাইছে। গহনা বা অন্যান্য জিনিসপত্র, রং টং, এগুলো আমরা বাড়ি থেকে আমদানি করতাম, সেক্ষেত্রে এবার তো আমদানি পাচ্ছি না। দুর্গোৎসবের প্রস্তুতির সময় প্রায় শেষের দিকে, তাই রাত দিন এক করে কাজ করছেন কারিগররা। প্রতিমার গায়ে নকশা কাটার পাশাপাশি রঙের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এবার ভারত থেকে প্রতিমার সাজ সরঞ্জামাদি আমদানি করতে না পারায় কারিগররা পড়েছেন বিপাকে। আগে তো প্রতিমা 40-50 হাজার বিক্রি হতো, কিন্তু এখন দেশের পরিস্থিতির জন্য প্রতিমার ধরনের যে পরিমাণ দাম, সেই পরিমাণ পাওয়া যাচ্ছে না। শাড়ি, সাজ, সবজি সব এগুলো তো ইন্ডিয়ার থেকে আসতো, এবং আমি 1 মাস আগের থেকে ফোন দিচ্ছি, বলছে দাদা এবার মাপ চাই, এবার দিতে পারবো না। দেশের যে অবস্থা, এই অবস্থায় আমরা একটু ভয়ে আছি, তারপরও চাই মা আমাদের সব যেন ভয় দূর করে শান্তি ফিরিয়ে আনে। প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহীতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সার্বিক সহযোগিতায় বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পূজা করতে যাবেন, দেখতে যাবেন, তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, সেই ক্ষেত্রে আমরা বলেছি মণ্ডপগুলোতে সিসিটিভির আওতায় থাকে, কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ইফটিজিংয়ের মতো ঘটনা না ঘটে, এই জন্য মোবাইল কোর্ট থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো, তারপর মাদকের কোনো যাতে সুযোগ না থাকে, সেই জায়গাগুলোতে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, জেলা প্রশাসকরা সেই অনুযায়ী কাজ করতেছে। এবছর রাজশাহী মহানগরীর 78টি ও জেলার 312টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এখন রাজশাহী। দেবীপক্ষের সূচনার পর শুরু হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী হাওড়া ও অন্যান্য জেলার দুর্গা উৎসবের প্রস্তুতির শেষ পর্যায়ে। সাজ রবে চলছে নানা আয়োজন। পূজা ঘিরে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলকাতা থেকে কমল দত্তের পাঠানো ছবিতে বিস্তারিত। হাওড়ার দুর্গাপূজার অন্যতম আয়োজক সদানন্দ স্মৃতি সংঘ 63 বছরের পদার্পণ উপলক্ষে এবার তারা 90-এর দশকের হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে সাজিয়েছে পূজা মণ্ডপ, যেখানে শোভা পাচ্ছে বায়োস্কোপ, লাঠিম, কুমিরডাঙ্গা, ডাঙ্গলি ও ঘুড়ি ওড়ানোর মতো খেলাধুলা। এছাড়াও মণ্ডপে ফুটে উঠেছে চাচা চৌধুরী সহ বিভিন্ন কমিক্সের চরিত্র। প্রযুক্তির যুগে ক্রমেই হারিয়ে যাচ্ছে বিভিন্ন খেলাধুলা। শৈশবের সেসব স্মৃতিকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সেই পুরনো দিনের সেই খেলাধুলোগুলো যেগুলো আজ হারিয়ে গেছে, হাডুডু, শিরোগিজো, অনেক খেলার অনেকে নামই জানে না, সুকিতকিত, লাভদড়ি, সেই সমস্ত বই যেগুলো আমরা পড়তাম, বেতাল, চাচা চৌধুরী, শুকতারা, চাঁদ মামা, সেই সকল জিনিসকে একত্রিত করে একটা থিম তৈরি করার চেষ্টা করে, যাতে আমাদের এই জেনারেশনের বাচ্চারা সেগুলো দেখে আনন্দ পায়। দুর্গাপূজা ঘিরে পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সিসিটিভি ক্যামেরা। We are making additional seating arrangements so that আমাদের হাওড়া শহর মধ্যে যতটুকু আমরা ভিজিবিলিটি একটু দেখাতে পারবো এই কার্নিভাল নিয়ে, এটা এবার একটু আমরা গুরুত্বপূর্ণ একটু দেখছি। সিকিউরিটি ওয়াইজ আমাদের ড্রোন ক্যামেরা, উপর থেকে যে সিকিউরিটি ভিউ, পার্কিং অ্যারেঞ্জমেন্ট সব কিছুই থাকছে। ঢাকের শব্দে মুখরিত কলকাতা, হাওড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। এখন কলকাতা। ইতালিতে বৈধ পথে শ্রমিক নেয়ার ঘোষণায় 2025 সালে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ সহ পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবেদনে জমা দেওয়ার কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ভিসা পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে না কট্টর ডানপন্থী মেলনি সরকার। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি শ্রমিক ঘাটতি মেটাতে 2023 সাল থেকে 2025 সালের মধ্যে 4.5 লাখ জনশক্তি নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির। পূর্ব ঘোষিত সেই গ্যাজেট অনুযায়ী 2025 সালে 1,65,000 শ্রমিক নেবে ইতালি। তবে এবার ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম এসেছে বাংলাদেশের। তালিকায় আরও আছে পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। দালালদের খপ্পরে পড়ে 2023-24 সালে বহু বাংলাদেশি ইতালি গিয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এতেই মূলত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নিয়ে গেছে বাংলাদেশকে। তবে জনশক্তি নেয়ার বিষয়ে রোম ঘোষিত নতুন নিয়মে আবেদন জমা দেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ছাড়পত্র বা পরবর্তী ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই বাংলাদেশিদের। Per i cittadini di 3 paesi, Bangladesh, Pakistan e Sri Lanka, dove le irregolarità sono state le più
pesanti. Questi paesi non escono dal decreto flussi, ma nell'immediato il rilascio di visti di lavoro sarà sospeso per consentire ইতালি শ্রমবাজার নিয়ে অনিয়ম ও দালাল চক্রের প্রভাবে বাংলাদেশ কঠিন সময় পার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপের আহ্বান ইতালি প্রবাসী বাংলাদেশিদের। এই প্রক্রিয়ার বেড়াজালে আটকে যেতে পারে। বাংলাদেশ সরকারের এখন উচিত জরুরি পদক্ষেপ গ্রহণ করা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করে এই সমস্যা নিরসন করা। যদি এখন বাংলাদেশ সরকার এই দেশের সরকারের সাথে পরামর্শ করে কিংবা এই আলোচনা করে এটা সমাধান করে, আমি মনে করি এই সমস্যা থাকবে না। ঘোষণা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে 2025 সালে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত চলবে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার প্রক্রিয়া। ইতালিতে বৈধ পথে শ্রমিক যাওয়ার সুযোগ থেকে দীর্ঘ 8 বছর পর 2020 সালে কালো তালিকা মুক্ত হয়েছিল বাংলাদেশ। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। কেরানীগঞ্জে ভ্যানের ধাক্কায় রেস্টুরেন্টের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত 4, আহত 10, পড়েছে 5টি দোকান। 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় সেপ্টেম্বরে, হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিটেন্স। বৃষ্টি কমায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যার কিছুটা উন্নতি, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এবং সন্ধ্যায় টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, টেস্টের হতাশা কাটাতে প্রত্যয়ী টাইগাররা। এই ছিল এখন সকালের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।